ভোটের হাওয়া লাগলো গায়ে, তাই কলকাতা টিভি যাচ্ছে প্রার্থীর পায়ে পায়ে। আজ প্রার্থীর পায়ে পায়ে আমরা পৌঁছে গিয়েছি বাগনান। আজকের প্রার্থী তৃণমূলের প্রার্থী অরুণাভ সেন। ভোটের উত্তাপে যখন রাজ্য রাজনীতি তপ্ত, তখন হাওড়ার বাগনান যেন এক অন্য গল্প। এই গল্পের নায়ক বাগনানের রাজা তৃণমূল প্রার্থী অরুণাভ সেন। একবার নয়, দুবার নয়, তিনবার তার হাত ধরেই বাগনানে ঘাসফুল ফুটেছে। তাই তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে বাগনান মানেই এক প্রকার নিশ্চিত জয়ের নাম। বাম আমলে বাগনান কলেজের সামনেই হত্যা করা হয়েছিল অরুণাভ সেনের বাবা মানস সেনকে। তার স্মৃতিতেই হয়েছে এই মূর্তি। সিপিএম এর হাতে নির্মমভাবে খুন হন অরুণাভ সেনের বাবা মানস সেন। যে মাটি তার কাছ থেকে কেড়ে নিয়েছিল তার বাবাকে, সেই মাটিতেই ফের লড়াইয়ে নামেন অরুণাভ। শুধু রাজনীতির ময়দানে নয়, খেলার মাঠেও অরুণাভ সমান সাবলীল। ফুটবল অন্তপ্রাণ, মোহনবাগানের বড় সমর্থক। রাজনীতির শিখরে যেমন তিনি উঠেছেন, তেমনি ছুঁয়েছেন বহু পাহাড়ের চূড়াও। পাহাড়ে উঠতে উঠতেই ক্যামেরাবন্দি করেছেন স্নো লেপার্ড থেকে শুরু করে বাঘ, লাফিং জ্যাকেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাখি। তা এই অরুণাভ সেনের ভোটের প্রচারের সকালটা ঠিক কেমন? স্নান সেরে ভগবানের স্মরণে, পুজো পাঠের পর হালকা ব্রেকফাস্ট, পরের গন্তব্য পাড়ার চায়ের দোকান। দোকানে লিকার চা, চায়ের পেয়ালা হাতে ভোট প্রচারের প্রস্তুতি। দাদা, আজকে তো প্রচারে বেরোচ্ছ, আজকের কর্মসূচি কি রয়েছে? আর এইভাবেই কি দিনের শুরু হয় চা, এক কাপ চা দিয়ে? ভোটের সময় এখানে আমি আসি, চা খাই, তারপর এখান থেকে আমার দিনের প্রচারের কাজ শুরু হয়। এটা আমার প্রতিদিনের জায়গা। আমরা এখানে বসি, প্রতিদিন কথা বলি, লোক আসে, তাদের সঙ্গে কথা বলি, তারপর হচ্ছে এখান থেকে বেরিয়ে হয়ে যায়। সাধারণ মানুষ এখান থেকেই তোমার সঙ্গে একেবারে যোগাযোগ করতে শুরু করে দেয় প্রচারে বেরোনোর অনেক আগে থেকে। হ্যাঁ, প্রচারের বেরোনোর আগে থেকেই শুরু হয়ে যায়। আর সারা বছরই হয়, সারা বছরই লোক আসে। আপনি সারা বছর এলেই দেখতে পাবেন আমরা এখানে সারা বছর বসে থাকি। লোক জানে এবং অনেক অফিসে যাওয়ার আগে যাদের তাড়া থাকে তারা এখানে কথা বলে বেরিয়ে যায়। আপনার প্রধান প্রতিপক্ষ কাকে মনে হয়, বিজেপি নাকি বাম কংগ্রেস? আমি সবাইকেই প্রতিপক্ষ ভাবি। এক কথায় বাগনান আপনার কাছে কি? বাগনান আমার আত্মা, বাগনান আমার হৃদয়। উন্নয়ন নাকি সংগঠন? উন্নয়ন এবং সংগঠন এটা হচ্ছে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে, তাই দুটোই আমার কাছে। বিরোধী শূন্য পঞ্চায়েত, এটা কি গণতন্ত্রের জন্য ভালো না খারাপ? মানুষ যদি ভোট দিয়ে বিরোধীদের জেতায় না জেতায়, সেটার জন্য আমরা কি করতে পারি? আমরা তো কিছু করতে পারি না। বিধায়ক থেকে কি এবার মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন? এখানে দল যেটা চাইবে সেইটা হচ্ছে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কাছে নেত্রী না দিদি? আজকের জেনারেশন হয়তো দিদিকে সেইভাবে দেখেনি, কিন্তু আমি দিদিকে দেখেছি। আমি যখন মার খেয়েছি, তখন দিদি আমার জন্য জেগে রাত্রিবেলা বসে দেখেছি। এই নেত্রী হবে না, মানে এই নেত্রী শুধু এখানে নয়, ভারতবর্ষে এই নেত্রী পাওয়া যাবে। আমরা এরপরেই প্রচারে বেরাবো ওনার সঙ্গে, এবং প্রচারেও নিশ্চয়ই কথা হবে ওনার সঙ্গে। তাছাড়াও প্রচারে বেরোনোর আগে পরে তিনি কি করছেন তুলে ধরবো আপনাদের জন্য। প্রার্থীর পায়ে পায়ে বাগনানে তো আমরা পৌঁছেইছি। সকাল থেকে প্রার্থী কি করছে তুলে ধরলাম আপনাদের জন্য, কিন্তু প্রচারে বেরিয়ে প্রার্থী কি করছে এবার তুলে ধরবো আপনাদের জন্য। দাদা, মানুষের ভালোবাসা থেকে কি মনে হচ্ছে, কি বলতে চাও? দেখুন, মানুষের ভালোবাসা, এগুলো তো আমার এলাকা। আমি এখানে প্রতিদিন সকালবেলা মর্নিং ওয়াক করে এখান দিয়ে যাই হেঁটে হেঁটে। এরা প্রতিদিনই আমাকে দেখে। এদের কাছে আমি গ্রামের ছেলে, নিজের ছেলে। ফলে নিজের ছেলে প্রার্থী হলে, এমএলএ হলে যেটা মানুষের আনন্দ হয়, সেই উচ্ছ্বাস আনন্দই পরিলক্ষিত হচ্ছে।
এবং দেখুন আমাদের এই বিধানসভা কেন্দ্রে জেতাটা ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে মার্জিন বাড়ানো। আমরা যদি এখনো পর্যন্ত 2009 সাল থেকে 2009-এর লোকসভা নির্বাচন থেকে 2024-এর লোকসভা নির্বাচন পর্যন্ত প্রতিটা নির্বাচনে আমরা আমাদের মার্জিন বাড়িয়েছি আগের নির্বাচনের থেকে। এই নির্বাচনে যদি আমরা মার্জিন না বাড়াতে পারি সেটাই আমাদের জানতে হবে আমাদের হারের সমান। ফলে আমরা লড়াই করছি, আমাদের কর্মীরা লড়াই করছে মার্জিন বাড়ানোর জন্য। আমরা লড়াই করি মার্জিন বাড়ানোর জন্য, এবারেও লড়াই করছি মার্জিন বাড়ানোর জন্য। লড়াই তো ঠিক আছে, বিরোধীদের কি বলবেন? দেখুন আমি বিরোধীদের কিছু বলবো, আমি বিরোধীদের শুভকামনা জানাবো। লড়াই করতে নেমেছে তাদের আমার শুভকামনা রইল। গণতন্ত্রে এটা প্রয়োজন, বিরোধী থাকা প্রয়োজন, লড়াই থাকা প্রয়োজন, তবেই গণতন্ত্রের আন্দোলন। আর বিরোধীরা না থাকলে স্বাভাবিকভাবেই আমরা যারা রুলিং পার্টি আমরা কাজ করার এনার্জি পাবো না। ফলে বিরোধীদের আমি শুভকামনা জানাবো যে গণতন্ত্রের এই উৎসবে তারা সামিল হয়েছে, তার জন্য তাদের শুভেচ্ছা। তাদের মধ্যে অনেকেই এবারে প্রথম প্রার্থী হয়েছে, তাদের আরও বেশি করে শুভেচ্ছা জানাবো। কিন্তু কিছু করার নেই, প্রথম নির্বাচন তাদের হার দিয়েই শুরু হবে, কিন্তু গণতন্ত্রে হার জিত আছে। আগামী দিন নিশ্চয়ই এখান থেকে তারা শিক্ষা নেবে। প্রচারের ফাঁকে ছোট্ট বিরতি, প্রচারের মাঝেই কিন্তু লাঞ্চ করতে আমাদের প্রার্থী বাড়িতে এসেছেন, তার সঙ্গে একটু কথা বলবো। কি মেনু আজকে তোমার দাদা, একটু বলো সবাইকে। উচ্ছে একটা তরকারি ছিল, ঢেঁড়স ভাতে ছিল, আলু ভাতে আছে, টক ডাল আছে, নারকোল ভাজা ছিল। আমি নারকোল ভাজাটা খেতে ভালোবাসি। নারকোল ভাজা আছে, এমনি পটল ভাজা আছে। মা এঁচোড় করেছিল, কালকে আমার খাওয়া হয়নি। মায়ের এঁচোড়, আমি মায়ের এঁচোড় হাতে মায়ের এঁচোড় খেতে ভালোবাসি। মায়ের এঁচোড় আছে, ছোট মাছ আছে, পুঁটি মাছ আছে, আর শোল মাছ আছে। তাহলে মাছ খেতে কি খুব ভালোবাসো? মাছ ইন্ডিয়ানের মাছ খেতে আমি ভালোবাসি। মাছটাই হচ্ছে আমার মানে ফেভারিট, মাছই আমি খেতে ভালোবাসি। আবার মাছ খাওয়ার মধ্যে মানে কাঁটাযুক্ত মাছ খেতে আমি বেশি ভালোবাসি। ভাবুন আপনার রেজাল্ট অ্যানাউন্স হয়েছে, জিতে গেছে, প্রথমেই কোন খাবারটা খাবেন? সেটা বললে আমি বলবো হচ্ছে ডাল আর আলু পোস্ত। ডাল আর আলু পোস্ত, মানে বোঝা যাচ্ছে খুব হেলথ কনসিয়াস আপনি। চিনি ছাড়া, দুধ ছাড়া চা, আলু পোস্ত, খুব সিম্পল এবং হেলথ কনসিয়াস। কি খুব প্রচণ্ড রকমের না, এমনি হচ্ছে রাখতে হয়। আলটিমেটলি আস্তে আস্তে তো বয়স হচ্ছে, 50 হতে চললো, ফলে এটা রাখতে হয়। যেহেতু আমি খেলাধুলো করা ছেলে, এখনও পর্যন্ত যেহেতু আমি পাহাড়ে উঠি, সেহেতু আমাকে একটু হেলথ কনসিয়াস থাকতে হয় আর কি। আমি চেষ্টা করি বাইরের খাবার যতটা অ্যাভয়েড করার। আমি বাইরের খাবার জেনারেলি হচ্ছে খাই না, আমি ঘরের খাবারই খাই। আমার মায়ের, আমার স্ত্রীর হাতে রান্না করা খাই, আমি জেনারেলি খাই। এবং অ্যাকচুয়ালি আমি নিজে রান্না করতে ভালোবাসি, এটা আমার একটা অন্যতম মানে হবি বা প্যাশান বলা যায়। এবং মাঝে বিশেষ করে অনুষ্ঠানের সময়, দুর্গাপুজোর সময় আমি নবমীর দিন আমার বন্ধু বান্ধবরা প্রায় 100-150 জন আসে, তাদের ফ্যামিলি নিয়ে সবার জন্য রান্না করা? বিরিয়ানি রান্না করি 100-150 জন। আর বিজয় দশমীর দিন প্রায় 1-1.5 হাজার লোক আসে, তাদের জন্য সবার জন্য মটন কিমা দিয়ে হচ্ছে চানা তৈরি করা, এগুলো সবাই সেটা খায়। এটা কিন্তু খুব ফেমাস, সেটা কিন্তু সবাই খেতে আসে ওখানে। তারপর এমনি সব রান্নাই আমি হচ্ছে পারি, সব রান্নাই হচ্ছে করি। দাদার বাড়িতে এলে তাহলে কোন ডিশটা প্রথমে খেতে হবে? বিরিয়ানি না চানা মশলা, কোনটা মানুষ এলে প্রথমেই চাইবে রাজাদার কাছ থেকে খেতে? এটা মানুষের ওপর। তবে আমার বিরিয়ানি আমার মানে লোকের আর কি, আমি বিরিয়ানি রান্না করি যেটা, যেমন আমার মিসেস বাইরের দোকানের বিরিয়ানি খায় না, আমার হাতের বিরিয়ানি ছাড়া খায়। আবার আমার যারা অনেক বন্ধু বান্ধব যারা আছে, তারাও যারা আসে, তারাও বলে হচ্ছে আমার হাতের, মানে আমার ধরো আত্মীয়রাও যারা থাকে বাইরে, তারাও যদি আসে, তারা আসার আগে বলে দেয় যে তোর সময় ফাঁকা আছে তো, তোর হাতে বিরিয়ানি খাবো কিন্তু। আমার মাস্তুরও দাদারা থাকে, তারা বাইরে থাকে, মানে কলকাতায় থাকে, তাদের বাবাও যখন আসে তখন বলে যে হচ্ছে তোর হাতে বিরিয়ানি খাবো। ফলে এটা আমার হচ্ছে একটা মানে রান্না করা, মানে শুধু এই রান্না নয়, মানে ভ্যারাইটিস রান্না করা, এটা আমার একটা হবি। বাড়ির প্রতিদিনের রান্না আমার মা, আমার স্ত্রী, আমার ভাইয়ের বউ এরাই করে, কিন্তু হচ্ছে আমার সময় পেলে আমি রান্না করি। মানে বিভিন্ন রকম, ধরো চিংড়ি মাছের মালাইকারি আমি খুব ভালো রান্না করি, ইলিশ ভাতে আমি খুব ভালো করি, বিরিয়ানি করি ভালো। তারপর ধরো মটন কষা মানে গোলাবাড়ি স্টাইলের মটন কষা, এটা খুব ভালো। আমার একটা ক্ষমতা আছে, রান্না আমি খেলে আমি বলে দেবো যে কোনো রান্নায় কী কী আছে, কী কী দেওয়া হয়েছে, কীভাবে হয়েছে রান্নাটা। এটা আমার একটা ক্ষমতা আছে রান্না করা।
মানে রান্না করা আমার একটা মানে ছোটো থেকেই আর কি, অনেক প্রথম থেকেই রান্না করা আমার একটা অন্যতম হবির মধ্যে পড়ে। আমার যারা ছেলেরাও থাকে আমার বাড়িতে, তুমি ধরো বছরে অন্তত 6 থেকে 7টা হচ্ছে বিরিয়ানির ফিস্ট হয় বছরে। বিরিয়ানি আমি রান্না করি। তাহলে জেতার পর কি নিজেই হাতে বিরিয়ানি করে? সেটা তো হবেই, কারণ হচ্ছে ছেলেরা ছাড়বে না, সেটা হচ্ছে হবেই। রান্না করা সব রকমের রান্নাই করি। তুমি সেটা মোগলাই বলতে পারো, কন্টিনেন্টাল বলতে পারো, তুমি ইন্ডিয়ান বলতে পারো, সবই ধরনের রান্নাই হচ্ছে আমি করি। রান্না করতে আমি ভালোবাসি। স্বাস্থ্য নিয়ে যখন কথা হচ্ছেই তখন একটা প্রশ্ন থাকবেই যে বাগনানের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার জন্য কি কোনো পরিকল্পনা রয়েছে আপনার এই বছরের টেনিয়রের জন্য? দেখো, স্বাস্থ্য ব্যবস্থা আমাদের এমনি হচ্ছে বিগত দিনের থেকে অনেক ডেভেলপ করেছে। বিশেষ করে গ্রামীণ যেগুলো গ্রামে গ্রামে অঞ্চলে যেগুলো হচ্ছে সাব স্টেশন আছে, সাব হেলথ সেন্টার আছে, সেগুলো ঝাঁচক করে সেখানে ট্রিটমেন্ট হয়, ওষুধ পাওয়া যায়। বাগনান দুটো হসপিটালও হচ্ছে ডেভেলপ করেছে, এবং দুটো হসপিটালে কিন্তু একটা রুরাল হসপিটাল, একটা হচ্ছে গ্রামীণ আমাদের ব্লক হসপিটাল। এই দুটো হসপিটালেই আমাদের বেড কিন্তু এসিসে আছে, এসি লাগানো আছে বেডে। তারপর কি আমাদের স্পেশাল চিকিৎসার কিছু জায়গা আছে। স্বাস্থ্য পরিষেবা এমনি হচ্ছে আমাদের ডেভেলপ আছে, কিন্তু দেখো ডেভেলপমেন্টের তো কোনো হচ্ছে শেষ নেই, ওটা হচ্ছে কন্টিনিউ একটা প্রসিডিওর, এটা কন্টিনিউ হতে থাকে। এটা বলা যায় না যেমন ডেভেলপমেন্ট সব হয়ে গেছে, এটা কোনোদিন বলা সম্ভব না, এটা কন্টিনিউ প্রসিডিওর। সেই প্রসিডিওরের মধ্যে আছে। আগামী দিন আমাদের টার্গেট আছে আমাদের গ্রামীণ হসপিটালটাকে আমাদের স্টেট জেনারেল হসপিটালে রূপান্তরিত করা। সেই ব্যাপারে আমাদের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আমার কথাও হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এটা চান খুব তাড়াতাড়ির মধ্যেই হচ্ছে বাগনান রুরাল হসপিটাল স্টেট জেনারেল হসপিটালে রূপান্তরিত। স্বাস্থ্য নিয়ে যখন কথা হচ্ছে, শিল্প নিয়েও একটু কথা হোক। বাগনানের তো অনেক শিল্পের জায়গাও রয়েছে, মাঝারি শিল্প, ছোট শিল্প, তো সেটা তো একটা এমপ্লয়মেন্ট জেনারেট করে। তাছাড়া আরও কী কী নতুন শিল্প আনতে পারবেন আপনি বাগনানে, বা যারা ইউথ রয়েছে তাদের জন্য এমপ্লয়মেন্টের জেনারেশনের কোনো পরিকল্পনা রয়েছে, বা কোনো ইউথদের নিয়ে কোনো পরিকল্পনা রয়েছে? দেখুন হচ্ছে বাগনানে ইন্ডাস্ট্রি এমনি হচ্ছে ডেভেলপ হচ্ছে 2011 সালের পর থেকে। কারণ ইন্ডাস্ট্রি হতে যেগুলো লাগে সেই জিনিসগুলো মানুষ হচ্ছে বাগনানে পাচ্ছে, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা পাচ্ছে। প্রথমত একটা সুস্থ পরিবেশ, এখানে কারখানার ওপর ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই, চাঁদার জুলুম নেই, এগুলো নেই। দ্বিতীয় কথা, ইলেকট্রিসিটি এখানে খুব ভালো, জলের ব্যবস্থা খুব ভালো। দ্বিতীয় কথা, ট্রান্সপোর্টেশন যেহেতু হচ্ছে এনএইচের ওপরই এই যে জায়গাগুলো হচ্ছে, ট্রান্সপোর্টেশন অনেক ভালো, কলকাতা থেকে অনেক কাছে। কলকাতা এবং হলদিয়া এই দুটো ডক থেকেই বাগনান হচ্ছে মিডিল পজিশন। মানে আমাদের এখান থেকেও হলদিয়া যেতে সময় লাগবে 1.5 ঘন্টা, এখান থেকে কলকাতার ডকে যেতেও সময় লাগবে 1.5 ঘন্টা। ফলে বাগনান কিন্তু একটা ইন্ডাস্ট্রি ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, এবং সেই কারণে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বাগনানে ব্যাপকভাবে হচ্ছে বেশ কিছু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে। এবং আগামী দিন আরও বেশ কিছু লোক অলরেডি তারা জমি নিয়েছেন, অলরেডি তারা ইন্ডাস্ট্রি কাজ শুরু করেছেন, আরও বেশ কিছু ডেভেলপমেন্ট হবে আগামী দিন। বাগনানের যারা যুবক, যারা যুবতী, তাদের কাছে মানে কর্মসংস্থানের অনেকগুলো মাধ্যম খুলে যাবে আগামী দিন। বাহ, এবার একটু হালকা মেজাজে ফেরা যাক। লাঞ্চ করছেন যখন, এই যে এত প্রচারের সময় ব্যস্ত থাকেন আপনি, পরিবারের জন্য কি সময় বের করা যায়? পরিবারে কোন এমন একজন মানুষ যার কাছে আপনি সব কিছু শেয়ার করেন? সারা বছরই ব্যস্ততা সারা বছরই থাকে, যেহেতু আমার নিজের বিধানসভা কেন্দ্রের সঙ্গে সঙ্গে সংগঠনের জেলা ওয়াইজ যেহেতু আমি দায়িত্ব আছে, সারা বছরই ব্যস্ততা থাকে। বাকিটা স্ত্রী আমার অনেক, উনিও যেহেতু রাজনীতির সঙ্গে যুক্ত ঠিক করে, কিন্তু তবু উনি ফ্যামিলিটা অনেক বেশি হচ্ছে সামলান, ফ্যামিলিটা দেখে। আগে আমার সময় যখন ছোটো ছিলাম তখন মা সামলাতো, এখন হচ্ছে আমার স্ত্রী দেখে, ফ্যামিলিটা অনেকটাই দেখে এবং সেই এগুলো মেনটেন করে। আমি হচ্ছে বিশেষ করে ছেলের পড়াশোনা, আমি ছেলের খেলাধুলার দেখি, পড়াশোনার দিকটা ওর মাই দেখে ছেলে। আর দুজন আমার বাড়িতে আছে, আমি তাদের কাজের লোক বলবো না, তারা আমার পরিবারের লোক। দুজন আছে আমার বাড়িতে, সেই দুজন হচ্ছে আমার পরিবারের অনেকটাই হচ্ছে তারা হচ্ছে সামলায় আমার। তারা আছে বলেই অ্যাকচুয়ালি কিন্তু আমি বা আমার স্ত্রী অনেকটা সময় দিয়ে স্পেন্ড করে বাইরে রাজনীতিতে সময় দিতে পারি নিশ্চিন্ত। ছেলে এখন 15-16 বছর বয়স হয়ে গেছে, নিজেরটাও হচ্ছে বোঝে, অনেকটা কনসাস হয়ে গেছে। যাই হোক, সারা দিনের শেষে মায়ের সঙ্গে অন্তত দিনে আমি 8 ঘন্টা 45 মিনিট মায়ের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করি। মায়ের সঙ্গে গল্প করা, নানা রকম খবরাখবর নেওয়ার, সেগুলো চেষ্টা করি। স্ত্রী সন্তান তো আছেই, তার সঙ্গে আমার ভাইও আমার সঙ্গে থাকে, ভাইয়ের বউ, ভাইয়ের মেয়েকে তো আপনারা দেখলেন।
ও তো বেশিরভাগ সময় ও যেটু মানে আমরা বাড়ি থাকলেও ও এখানেই থাকে, ও হচ্ছে কোথাও যায় না, ও এখানেই হচ্ছে ঘোরাঘুরি করে। আমার যৌথ ফ্যামিলি এবং হচ্ছে সুখী ফ্যামিলি। আপনি ভালো করে খাওয়া দাওয়া করুন, এরপরেই কিন্তু আবার প্রচারে বেরোবেন অরুণাভ সেন, এবং সেই প্রচারে তিনি কি করছেন তুলে ধরবো আপনাদের জন্য। সকালে 1 কাপ চা আর আড্ডার পরে প্রচার, তখন বাজে প্রায় 8টা, এখন ঘড়ির কাঁটা বলছে 1:30টা। টানা প্রচারের ফাঁকে একটুখানি সময়ের জন্য আমরা পেয়েছি আমাদের আজকের প্রার্থী অরুণাভ দাকে। দাদা, এত তো টানা প্রচার করলে মানুষের রিয়াকশন কি দেখলে? মানুষের রিয়াকশন খুবই ভালো। এগুলোই আমাদের কাছে পুরস্কার। আমরা সারা বছর ধরে 365 দিন মানুষের জন্য কাজ করি, মানুষের সঙ্গে থাকি, মানুষের সঙ্গে যোগাযোগ রাখি, এটাই আমাদের হচ্ছে, এগুলোই আমাদের কাছে পুরস্কার। আমাদের কাছে তো পরীক্ষা, এটা পরীক্ষায় পাস করার আগে মানুষের মানসিকতা, মানুষের স্বতঃস্ফূর্ততা, মানুষের এগিয়ে আসা, আমাদের সঙ্গে কথা বলা, এগুলো আমাদের অনুপ্রাণিত করে আগামী দিনের কাজ করার জন্য। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বরাবরই বলে এসেছেন যে বিজেপি পরিযায়ী পাখি, ভোটের সময় আসে আবার আমাদের প্রতিশ্রুতি দিয়ে চলে যায়। তো সেই নিয়ে এই যে আপনি বললেন যে পরীক্ষার আগেই আপনারা প্রিপারেশন করে রাখেন, পরীক্ষার কিছুদিন আগে থেকে পড়াশোনা শুরু করেন না, বিজেপি তো সেটা করে, সেটা নিয়ে কি মন্তব্য করবেন? একমাত্র ভারতবর্ষে একটা মাত্র দল, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, যারা 365 দিন মানুষের পাশে থাকে, মানুষের সুখে দুঃখে সমস্ত ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের কর্মীরাই একজন মানুষের পাশে থাকে। কাউকে হসপিটালে নিয়ে যাওয়া, সেই ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসের কর্মীরা থাকে। কারোর জন্ম সার্টিফিকেট, সেই ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসের কর্মীরা। কারোর ডেথ সার্টিফিকেট দরকার, তার ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসের কর্মীরা। মানুষের বিভিন্ন সমস্যার নিরসন করার চেষ্টা তৃণমূল কংগ্রেসের কর্মীরা করেন। এমনকি আপনি যদি দেখেন কিছুদিন আগে যে কোভিড গেছে, সেই কোভিডের সময়ও অন্য কোনো রাজনৈতিক দলকে আমাদের এলাকার মানুষ দেখেনি, এক্সেপশন তৃণমূল কংগ্রেস, যারা সবসময় মানুষের পাশে দেখেছে, মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, মানুষের বাজার হাটের ব্যবস্থা করে দেওয়া, কেউ কোভিড আক্রান্ত হলে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা, এগুলো আমাদের কর্মীরাই একমাত্র করে। এমনকি আমাদের এই এলাকা যেহেতু নদীমাতৃকা এলাকা, এখানে একদিকে আমার বাগনানের একদিকে রূপনারায়ণ আর একদিকে হচ্ছে আমার দামোদর, কিছুটা দূরে গেলেই আমার হচ্ছে শ্যামপুরের কাছাকাছি গেলেই গঙ্গা, এবং আমরা এখন একটা জায়গায় বাস করি, সেই জায়গাটা অ্যাকচুয়ালি প্রায় গামলার মতো জায়গা, চারিদিকে নদী, মধ্যিখানে আমরা। ফলে প্রাকৃতিক দুর্যোগে এখানে মারাত্মক রকমের বিভিন্ন সময় এফেক্ট পড়ে, সেটা ইয়াস বলুন, সেটা আয়লা বলুন, সমস্ত ক্ষেত্রে এই সময়গুলোও কিন্তু কোনো রাজনৈতিক দলকে এখানকার মানুষ পাননি। পাওয়া যাকে যায় সেটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ছাড়া কাউকে পাওয়া যায় না। আমাদের কাছে সবাই সমান, যে আমার ভোটার সেও সমান, যে আমার ভোটার নয় সেও আমার কাছে সমান। সেও আমার কাছে বলতে পারবে না যে আমাদের কাছ থেকে সে কোনো রকমভাবে সাহায্য সহযোগিতা পায় না, সমস্তটাই আমরা সেই ক্ষেত্রে করি। আর ভোটের সময় অন্যান্য যারা রাজনৈতিক দল আছে তারা শুধুই ভোটের সময় দেখা যায়, তাও গয়ঙ্গোচ্ছর মতো ভোটের সময় এটা প্রচার করে দিয়ে চলে যায়। ভোটের পর আর এদের কাউকে দেখতে পাওয়া যাবে না। ভোটের সময়ও আমরা আছি, ভোটের আগেও আমরা রাখি, ভোটের পরেও আমরা থাকি, 365 দিন আমরা দল করি। স্বাভাবিকভাবেই এরা মানুষের নার্ভ বোঝে না, মানুষের সঙ্গে মেশে না, মানুষের সঙ্গে কথা বলে না, মানুষের বিপদে আপদে দাঁড়ায় না, মানুষের কাছে আসে না, শুধু ভোটের সময় পরিযায়ী পাখির মতো আসে। ফলে ভোটের রেজাল্ট যেটা হওয়ার সেটাই হয়, এবং সেটা এবারেও তাই হবে। বাংলার মানুষকে বাংলাদেশি তকমা দিয়ে বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এসআইআর যে প্রতিক্রিয়া চলছে, কত মানুষ প্রাণ হারাচ্ছেন, আত্মহত্যা করছে, তা নিয়ে আপনি কি বলতে চান? এটা দেখুন, এটা ভারতবর্ষের গণতন্ত্রের এক লজ্জাজনক অধ্যায়। ভারতবর্ষের কারা মসনদে বসবেন সেটা ঠিক করে দেন ভোটাররা। ভোটাররা তাদের ভোটদানের মধ্যে দিয়ে কারা মসনদে বসবেন সেটা ঠিক করে দেন। এই প্রথম ভারতবর্ষের গণতন্ত্রে দেখা যাচ্ছে সরকার ঠিক করছে কে ভোটার হবে। এটা কোনো একটা যে পরীক্ষার্থী সে ঠিক করতে পারে না তার কে পরীক্ষক হবে, সেটা কি কোনোদিন হয়? কোনো জায়গায় পরীক্ষার্থী ঠিক করে দেয় আমার পরীক্ষক এ হবে, এটা তো কোনোদিন হয় না। তেমনি এটাও তো, ভোটটাও তো একটা পরীক্ষা, সেখানে আমার পরীক্ষক কে হবে সেটা হচ্ছে ভোটাররা ঠিক করবে, ভোটাররা, কোনো রাজনৈতিক দল ঠিক করতে পারে না, এখানে সরকার ঠিক করছে। আর সবচেয়ে নক্করজনক ঘটনা, গণতন্ত্রের যে সমস্ত আমাদের এজেন্সিগুলো আছে সেই এজেন্সিগুলোকে স্বায়ত্তশাসন দেওয়া হয়েছিল। তারা স্বায়ত্তশাসন একটা সংস্থা, সেই সংস্থাগুলোকে গভর্নমেন্ট পুরো তার পরিকল্পনা মাফিক চালাচ্ছে। ভারতীয় জনতা পার্টি এখানে যতগুলো নির্বাচন হয়েছে ততগুলো নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে।
নির্বাচনের পর বাস্তবতা উপলব্ধি করেনি, নির্বাচনের পর ভাবেনি যে এটা কেন আমরা নির্বাচনে হারছি, আমাদের কর্মীরা মানুষের কাছে যাচ্ছে না, সারা বছর সংগঠন রাখছে না, সেই জন্যই আমরা হারছি, এটাকে ওরা অনুভব করে। ওরা ভোটারের কি করে ভোট কাটা যায়, কি করে চুরি করে ক্ষমতায় আসা যায়, কিভাবে ইলেকট্রিক বন্ধ করে ভোটের ভোটকে রেজাল্টকে ঘুরিয়ে দেওয়া যায়, এভাবে ওরা ভোটে ক্ষমতায় আসতে চায়। কিন্তু দেখো বাংলা অনেক কঠিন জায়গা, এখানকার মানুষ অনেক রাজনৈতিক সচেতন, এটা অন্য স্টেট নয়, আমি কোনো স্টেটকে ছোট করছি না, কিন্তু আমাদের এই রাজ্যের মানুষ অনেক বেশি রাজনৈতিক সচেতন। এই জায়গায় দাঁড়িয়ে ভোট কেটে মানুষের ভোট ছেড়ে এটা বিজেপির পক্ষে যাবে না, এটা বড় বেশি করে বিজেপির বিরুদ্ধে যাবে। মানুষ অনেক বেশি ঐক্যবদ্ধ হয়ে গেছে, মানুষ অনেক বেশি এককট্টা হয়ে গেছে, কারণ মানুষ এই দেখছে এই সরকার শুধুমাত্র মানুষকে লাইনেই দাঁড় করাতে পারে। সেটা আপনার ডিমনিটাইজেশনের সময় 500,000 টাকার নোট বাতিল করে মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, কোভিডের সময় মানুষকে হয়রান করেছে, ভোটের সময় লাইনে দাঁড় করাচ্ছে, আবার রিসেন্ট গ্যাসের জন্য মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করাতে হচ্ছে। এই সরকারটা শুধুমাত্র মানুষকে লাইনে দাঁড় করাতেই ব্যস্ত বর্তমানে কেন্দ্রীয় সরকার। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মানুষ এর প্রতিবাদ সর্বাত্মকভাবে আগেও করেছে, এখনও করছে। এবং আমি আপনাকে বলছি, বিজেপি ভাবছে SIR এর ফলে তারা ব্যাপকভাবে ক্ষমতায় আসবে, তারা তো ক্ষমতায় আসবে না, উল্টে গত বছর তারা যে সিট পেয়েছিল তার থেকে 50% সিট তাদের এবার কমে যাবেন, আমি আপনাকে এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এবং তৃণমূল কংগ্রেসের সিট এখানে বাড়বে, কারণ মানুষ কিন্তু যারা তৃণমূল কংগ্রেসকে গত নির্বাচনে ভোট দেয়নি তাদেরই হয়রানি, যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদেরই হয়রানির শিকার হতে হচ্ছে। এই প্রখর গরমে, ফেব্রুয়ারি মার্চ মাসের প্রখর গরমে তাদের ভোটের লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে, এবং তারপরেও তার বাড়ির ভোট বাকি। একটা বাড়িতে 5টা ভোট, 4 জনের ভোট আছে, 1 জনের ভোট বাদ গেছে। আপনি ভাবছেন সেই 4 জন ভোট ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে না, সেই 4টে ভোট তৃণমূলের পক্ষেই পড়বে। ফলে এটা করে অ্যাকচুয়ালি বিজেপির ক্ষতি করেছে, আমাদের পথকে অনেক প্রশস্ত করে দিয়েছে। ফলে আমরা এটা বলতে পারি SIR ডাহা ফেল, বিজেপির ক্ষমতায় আসার ক্ষেত্রে মানুষের ভোট কেটে ক্ষমতায় আসা যায় না। মানুষ আগামী নির্বাচনে আরও উচিত শিক্ষা ভারতীয় জনতা পার্টিকে দেবে। এই যে আপনি বললেন যে বাংলার মানুষ ঐক্যবদ্ধ, বিজেপি তো ধর্ম নিয়ে খেলা করে, মুসলমান বলুন, হিন্দু বলুন, এই নিয়ে ধর্মের রাজনীতি করে, তা নিয়ে আপনার কি বলবেন? দেখুন বাংলার মাটিতে সব চলে না। আমাদের এখানে যখন কালী পুজো হয়, বিভিন্ন রকম কালী পুজো হয়, রক্ষা কালী পুজো হয়, স্নান কালী পুজো হয়, কার্তিক মাসের অমাবস্যায় কালী পুজো হয়। সেই অমাবস্যায় যে কালী পুজো হয়, সেই কালী পুজোয় যে শ্যামা সঙ্গীত বাজে, সেই শ্যামা সঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের লেখা শ্যামা সঙ্গীত এখানে বাজবে, ঠিক আছে? লালন ফকিরের গান হরিবাসরগুলোতে বাজে। আমরা লালন ফকিরের গান, কাজী নজরুলের গান, রবীন্দ্রনাথের গান, দ্বিজেন্দ্র নন্দিতের গান, এইগুলো শুনে শুনে আমরা বড় হয়েছি। আমাদের বাংলার রক্তে হচ্ছে ভ্রাতৃত্ববোধের রক্ত। এখানে হাজার চেষ্টা করেও কেউ আমাদের মধ্যে সেই বিভেদটা চেষ্টা করেও কেউ তৈরি করতে পারবে না। তাই এখানে মন্দির মসজিদের নাম করে মানুষের বিভেদ তৈরি করে এখানে ভোটে জেতা যায় না। এখানে দুর্গাপুজোর কমিটির প্রেসিডেন্ট কোনো একটা মুসলিম ছেলে হয়, দুর্গাপুজোর কমিটি। এখানে ঈদের সময় আমরা হিন্দু বাড়ির ছেলেরা আমাদের মুসলিম বাড়ির বন্ধুদের বাড়িতে গিয়ে একসঙ্গে খেতে যাই। আমি এরকম বাড়িও জানি যে মুসলিম বাড়ির মেয়ে দুর্গাপুজোর সময় পুষ্পাঞ্জলি দিচ্ছে, সরস্বতী পুজোর সময় আমার বাড়িতে পুষ্পাঞ্জলি দিতে আসে আমার মুসলিম বন্ধু, তার মেয়ে পুষ্পাঞ্জলি দিতে আসে, আমার ছেলের মতো সে উপোস করে সে হচ্ছে পুষ্পাঞ্জলি দেয়। এটাই হচ্ছে বাংলার কালচার। এই বাংলার কালচারকে এত সহজে ভাঙা যায় না। এই বাংলার বিজেপির ধারণাটাই ভুল। এরা ভাবছে এটা বোধহয় উত্তর ভারত, এখানে বিভেদ সৃষ্টি করে জাতপাতের ভেদাভেদ সৃষ্টি করে ভোট পাওয়া যায়। এখানে জাতপাতের ভেদাভেদ সৃষ্টি করে, ধর্মের ভেদাভেদ করে এখানে আলটিমেটলি ভোট পাওয়া যায় না। রাজনীতি নিয়ে তো অনেক প্রশ্ন করলাম, এবার আপনার হবিজ নিয়ে একটু প্রশ্ন করি। আমরা কালকে আপনার তোলা ছবি দেখছিলাম, আপনি ফুটবল খেলেন, সেই দিকটা একটু আমাদের দর্শকদের জন্য তুলে ধরুন। কি করেন আপনি আপনার ফ্রি টাইমে? না, ফ্রি টাইমে আমি অনেক কিছুই করি। যেমন ধরুন আমার যখন আমি মানুষ, স্বাভাবিকভাবে আমারও কিছু কিছু সময় ফার্স্টেশন আসতে পারে। এই ফার্স্টেশন কাটানোর আমার অস্ত্র হচ্ছে আমার বাড়িতে রান্না করা। আমি বাড়িতে রান্না করি, আমি ছবি তুলতে ভালোবাসি, এগুলো আমাকে এনার্জি দেয়। প্রকৃতির কাছে বারবার ফিরে যাওয়া, প্রকৃতির কাছে যাওয়া আমাকে এনার্জি দেয়। ফুটবল খেলা, আমার স্ট্রেস কেটে যায় ফুটবল খেলা দেখলে বা মাঠে গেলে বা ফুটবল খেললে। আমি এখনও সময় পেলে আমি শুধু কলকাতা মাঠে খেলা নয়, আমার পাড়ার খেলাতেও আমি দেখতে যাই।
এখানে বহু ফুটবল টুর্নামেন্ট আছে, ফুটবল টুর্নামেন্টে এমন কোনো ফুটবল টুর্নামেন্ট থাকে না যেখানে আমি গেস্ট হয়ে যাই, এবং প্রতিটা টুর্নামেন্টই আমি যাই। এগুলো আমি ভালোবাসি, এগুলো আমার ফুটবল খেলাটাও যেমন আমার একটা টাইম পাস, সময় কাটানোর একটা জায়গা, আমার স্ট্রেস কাটানোর একটা জায়গা, আমার ছবি তোলা, আমার পাহাড়ে যাওয়াটাও আমার স্ট্রেস কাটানোর একটা জায়গা, আমার রান্না করাটাও একটা স্ট্রেস কাটানোর প্রাথমিক হচ্ছে জায়গা। এগুলো অনেক কাজ আমি করি। দেখুন, রাজনীতি করি মানে সবসময় রাজনীতির মধ্যে থাকতে হবে এরকম বাধ্যবাধকতা নেই, তার মধ্যে থেকেও অনেক কিছু জিনিস করা যায়, সেগুলো হচ্ছে আমি করি বা সেগুলো আমরা করি বা আমি অন্য কাউকে করতেও এনকারেজ করি। আপনি খুব কম বয়সে আপনার বাবাকে হারিয়েছিলেন, কি হয়েছিল সেই দিন, সেই ঘটনাটা যদি একটু। আমার বাবা যখন মারা গেছিলো আমার বয়স 6, আমার ভাইয়ের বয়স 4। আমার বাবা তৎকালীন সময়ে কংগ্রেস করতেন, তখন তো তৃণমূল হয়নি, তখন যুব কংগ্রেসের আমাদের হাওড়া জেলার জেনারেল সেক্রেটারি ছিলেন তিনি যুব কংগ্রেসের। তিনি মার্ডার হন হচ্ছে বাগনান কলেজের গেটের সামনে 1982 সালের 7ই অক্টোবর তিনি মার্ডার হন। পরবর্তীকালে আবার ঘুরে ঘুরে দেখে দেখে মনে হয়েছে বাবার প্রতি মানুষের একটা ফেথ আমাদের এই এলাকার মানুষের আছে, বিশেষ করে যারা পুরনো জেনারেশন, তারা কিন্তু আমি গেলে তারা আমাকে রাজা সেন বা অরুণাভ সেনের থেকে তারা মানসদার ছেলে হিসেবে বেশি আমাকে কাছে রাখে। ফলে তোমার বাবার তো একটা ক্রেজ ছিল, এবং এই ক্রেজটাকে সিপিএম ভয় পেত। 1977 সালে ক্ষমতায় আসার পর থেকে সিপিএমের চিন্তাভাবনা ছিল যারা যারা এলাকার জনপ্রিয় বিরোধী রাজনৈতিক দলের নেতা এবং যারা যারা ডাকুবুকো তাদের আগে নিকাশ করতে হবে। এই লিস্টের ধরে ধরে পশ্চিমবাংলায় তারা খুন করেছে, তার মধ্যে 1982 সালে আমার বাবাও মার্ডার হওয়া একটা ঘটনা। রাজনীতির জন্য তো আপনি আপনার বাবাকে হারিয়েছিলেন, কোথাও রাজনীতিতে আসতে আপনার ভয় কাজ করেনি? না, দেখুন, আমার ব্যক্তিগতভাবে ভয় কাজ করেনি, আমার ভয় ডরটা এমনিতে একটু কম। আমি একটু, সবাই জানে আমাকে, আমি একটু ডাকাবুকো টাইপের ছেলে, আমার মধ্যে ভয় ডরটা এমনিতে হচ্ছে আমার মধ্যে নেই, এটা আমি হচ্ছে ভাবিনি। আমি ভাবি যে হচ্ছে মানুষের জন্য কিছু করার দরকার, জন্ম মৃত্যুটা আমাদের হাতে নেই, ফলে ওটাকে নিয়ে অযথা ভেবে সময় নষ্ট করে ভয় পেয়ে কোনো লাভ কিছু নেই। ফলে আমার মনে হয়েছে যে আমার বাবার যে হচ্ছে অপূর্ণ কাজটা ছিল, যেটা তিনি স্বপ্ন দেখতেন বাগনানের মানুষকে নিয়ে, সেই স্বপ্নটা পূরণ করা আমার মনে হয়েছে সন্তান হিসেবে আমার কর্তব্য। সেই কর্তব্য জায়গা থেকে, এবং এই যে মানুষের এত ভালোবাসা, মানুষের যে এত আবেগ, সেটা আমাকে রাজনীতি করার ক্ষেত্রে ভীষণভাবে আকর্ষণ করেছে। আমার আরও একটা প্রশ্ন থাকবে, সেটা উন্নয়নমূলক। আপনি আমাদের জানিয়েছেন যে 3 বছর ধরে, মানে 3 টেনিয়র ধরে আপনি কি কি কাজ করেছেন। এইবার যখন রিইলেক্ট হবেন, কি কি প্রজেক্ট আপনার মাথায় রয়েছে, কোন কোন বিষয়ে আপনি কাজ করতে চলেছেন? দেখুন, আমার মাথায় যেটা রয়েছে, প্রথম একটা প্রজেক্ট, সেটা আমি করতে পারিনি, সেটা হচ্ছে ডিউ টু হচ্ছে সরকারের ফিনান্সিয়াল কন্ডিশন। তার কারণ সেন্ট্রাল দীর্ঘদিন টাকা বন্ধ করে রেখে দিয়েছে, সেই অবস্থায় দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সরকার চালিয়ে যেতে হচ্ছে উন্নয়নের কাজকে স্তব্ধ না করি, এবং সেগুলো করে যাচ্ছেন কন্টিনিউ। সেন্ট্রালের বহু প্রজেক্ট আছে, যেই প্রজেক্টগুলোকে সেন্ট্রাল বন্ধ করে দিয়েছে কিন্তু মমতা ব্যানার্জি চালাচ্ছেন। যেমন আপনি যদি দেখেন, দীর্ঘদিন আমাদের রাজ্যে পিএমজিএসআই রাস্তা হয় না, সেই রাস্তার জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য সরকারের থেকে পথশ্রী প্রকল্পের রাস্তা করছেন। যেমন দেখুন, প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর দীর্ঘদিন আমাদের রাজ্যে পায় না, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা আবাস যোজনার মাধ্যমে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘর দেওয়ার ব্যবস্থা করছে। ফলে এগুলো তাকে করতে হচ্ছে কন্টিনিউ, কারণ রাজ্য সরকারের যেগুলো দায়িত্ব, সেই দায়িত্বভারগুলো তাকে বহন করতে হচ্ছে। ফলে ফিনান্সিয়াল একটা প্রবলেম থাকার জন্য আমি বলেছিলাম 5 বছর আগে যে বাগনানকে পৌরসভা করার। আমরা মনে করি বাগনানের পৌরসভা হওয়া অত্যন্ত প্রয়োজনীয়, সেটা আমাদের টার্গেট এই 5 বছরে, যে বাগনানকে পৌরসভা এই 5 বছরের মধ্যে আমরা অবশ্যই করব। বাগনানকে পৌরসভা করা, বাগনানের প্রপার সিটি, বাগনানের ড্রেনেজ ব্যবস্থাকে আমরা ঢেলে সাজাচ্ছি, সেটাকে আরও ডেভেলপ করা, বাগনান এক রুরাল হসপিটালকে আগামী দিন স্টেট জেনারেল হসপিটালে রূপান্তরিত করা, সেটাও আমরা করব। এবং আমার যেটা আর একটা স্বপ্ন, অ্যাজ এ স্পোর্টসম্যান, স্পোর্টস লাভার, অ্যাজ এ সাংস্কৃতিক প্রেমী একজন মানুষ হিসেবে, বাগনান একটা স্পোর্টস, আমাদের এই সাবডিভিশনের মধ্যে আপনি যদি খবর নিয়ে দেখেন, বাগনান স্পোর্টস এবং সংস্কৃতির একটা অন্যতম কেন্দ্রবিন্দুর জায়গা। কিন্তু বাগনানে অডিটোরিয়াম নেই, বাগনানে জায়গার অভাবে স্টেডিয়াম নেই। আমি স্টেডিয়ামের কাজটা অনেকটাই এগিয়েছি, জমির ব্যবস্থা হয়েছে, মাঠটাকে টেম্পোরারি একটা শেপেও নিয়ে আসা হচ্ছে। বাগনানের হিজলক বলে একটা গ্রাম আছে, সেখানে আমরা একটা মাঠ নিয়েছি, সেই মাঠটাকে আমরা টেম্পোরারি অনেকটা ঠিক করার কাজও আমরা করছি। আমি নেক্সট 5 বছরের মধ্যে অবশ্যই বাগনানে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম আমি হচ্ছে
করবই 5 বছরের মধ্যে। আর বাগনানে একটা অডিটোরিয়ামের ব্যবস্থা করা, বাগনানের সাংস্কৃতিক মানুষদের জন্য। অডিটোরিয়াম না থাকার জন্য অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান করতে মানুষের অসুবিধা হয়। বাগনানে একটা অডিটোরিয়াম করা, তারও জায়গা আমি দেখে রেখেছি, সেই কাজও আমরা শুরু করব। আমার প্রাথমিক কাজ হচ্ছে, আমার মূল কাজ যেটা, বাগনানকে পৌরসভা করা, বাগনান শহরকে একটা ফুটবল স্টেডিয়াম তৈরি করা, আর সেই সঙ্গে সঙ্গে একটা হচ্ছে অডিটোরিয়াম তৈরি করা। এগুলো কাজ। বাকি আমাদের যে কাজগুলো চলছে সেই কাজগুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়া আমার হচ্ছে লক্ষ্য। আমার শেষ প্রশ্ন আপনার জন্য থাকবে, মাননীয় মুখ্যমন্ত্রী তো মহিলাদের জন্য একজন ইন্সপিরেশন বটে। আপনার এই কনস্টিটুয়েন্সিতে মহিলাদের জন্য কি কোনো প্রজেক্ট রয়েছে? এবং আমি শুনলাম যে একটা শেষ শোভাযাত্রা বেরোয় আপনাদের এখানে, বহু মহিলা সেখানে যোগদান করে, সেটা নিয়েও যদি কিছু একটু বলেন। আপনি যদি দেখেন আমার র্যালিতে, যদি দেখেন দেখবেন বহু মহিলা আছে। আমার বাগনানে মহিলা সংগঠন অত্যন্ত শক্তিশালী সংগঠন, অত্যন্ত পাওয়ারফুল আমাদের এখানে মহিলা সংগঠন। মহিলাদের ওপর গভর্নমেন্টের বিভিন্ন যে সমস্ত প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের মাধ্যমে এখানে বহু ডেভেলপমেন্টের কাজ হচ্ছে। মহিলারা এখানে স্বনির্ভর হচ্ছেন বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে। যে গভর্নমেন্ট যেগুলো, রাজ্য সরকার যেগুলোর ক্ষেত্রে অনুদান দেন বা লোন দেন স্বল্প সুদে, সেই অল্প সুদের কাজ দিয়ে এখন ঘরে ঘরে মহিলারা স্বনির্ভর হয়েছে। তারা নিজেরা তাদের একটা জায়গা তৈরি করা। আর একটা জিনিসও আমার টার্গেট আছে, সেটা এই যে মহিলাদের যে গ্রুপ আছে, এরা যে জিনিসগুলো তৈরি করে, আমরা তার প্রজেক্টটা আমরা এগিয়েছি অনেকটা। সেটা হচ্ছে এখানে একটা হাব তৈরি করা, যে হাবের মধ্যে দিয়ে আমাদের মা বোনেরা তারা এই গ্রাম বাংলায় যে সমস্ত জিনিসগুলো তৈরি করে, সেই সমস্ত জিনিসগুলো সেই হাবের মাধ্যমে তারা বিক্রি করবে। যেমন হচ্ছে ধরুন আমাদের এখানে গ্রাম বাংলার মেয়েরা হাতের কাজ, কাঁথা স্টিচ, উলের বিভিন্ন রকম কাজ, কাপড়ের ওপর বিভিন্ন আসন তৈরি করা, এই কাজগুলো, টেডি বিয়ার তৈরি করা, এগুলো তারা তৈরি অলরেডি করেন। বিভিন্ন রকম আচার তৈরি করা, বড়ি তৈরি করা, বিভিন্ন রকম বড়ি তৈরি করা, এগুলো তারা তৈরি করেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে বিভিন্ন জায়গায় এই সমস্ত মেলাগুলো করেন, সেই মেলাগুলোতে আমাদের বাগনান থেকে এই মেয়েরা প্রতিনিধি হিসেবে যায় এবং সেখানে বিক্রি করে এবং মানুষের মধ্যে ব্যাপক সাড়া থাকে। ফলে আমার টার্গেট সেটা হচ্ছে এখানে একটা মহিলা হাব তৈরি করা, যেখানে আমার মা বোনেরা ওই হাব থেকে তাদের জিনিসগুলো বিক্রি করতে পারবেন। সেই কাজটা আমরা একটা আনটিলাই, এই যে অঞ্চলে আমি আজকে প্রোগ্রাম করছি সেই অঞ্চলেরই একটা জায়গায় আমরা সেই জায়গাটা বেছে রেখেছি এবং সেই কাজটাও খুব শীঘ্রই শুরু হবে। সেখানে একটা হাব তৈরি করা, যাতে আমার মা বোনেরা সেই জায়গাগুলো জিনিসগুলো তারা বিক্রি করে আরও বেশি মার্কেটটা তাদের কাছে যাতে ওপেন হয় এবং তারা আরও বেশি করে স্বনির্ভর হয়। গণতন্ত্রের সেরা উৎসব ভোট। বঙ্গে ভোটের আগে জায়গায় জায়গায় বেরিয়েছেন প্রার্থীরা, আর প্রার্থীর পায়ে পায়ে আমরা। আজ প্রার্থীর পায়ে পায়ে আমরা ঘুরলাম বাগনান। তবে প্রার্থীর পায়ে পায়ে আমরা কাল কোথায় যাচ্ছি জানতে হলে দেখতে হবে কলকাতা টিভি। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।